हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो उच्च माध्यमिक परीक्षार्थी बंधुদের জন্য আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে 234 পেজের কেবলমাত্র লং কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমরা দেখেছি অনেক সময় ছাত্রছাত্রীদের এই লং কোশ্চেন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেহেতু এবছর তোমাদের পুরানো সিলেবাসের শেষ এক্সাম, তাই এবছর যদি অসমর্থ হও তাহলে কিন্তু বড় সমস্যায় পড়তে হবে। তাই এবছর যে ধরনের কোশ্চেন আমরা আশা করছি সেই ধরনের কোশ্চেনগুলোই এইখানে বিশেষভাবে আছে। তাই কোশ্চেনগুলো নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। আর ভিডিওর লেন্থ যদি বড় হয়ে থাকে তাহলেও তোমরা পরবর্তীতেও খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করবে। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। আমরা 3 দাগের কোশ্চেন থেকে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ আর প্রদত্ত রূপে সংজ্ঞাত। কীরকম? এক্স ওয়াই কি বিলংস টু আর কখন হবে? যদি এক্স মাইনাস ওয়াই রাশিটি 5 দ্বারা বিভাজ্য হয়। এক্স ওয়াই যদি n এর অন্তর্গত হয়, ন্যাচারাল নাম্বারের অন্তর্গত হয়, প্রমাণ করতে হবে এটি একটি সমতুল্যতা সম্বন্ধ। প্রথমে আমরা সমতুল্যতা সম্বন্ধের জন্য প্রথমে আমরা সম্বন্ধটা লিখে নিয়েছি। এবার সম্বন্ধটা লিখে নিয়ে যা পেয়েছি দেখো, আমরা সসম এই এক্স এক্স বিলংস টু আর কখন হবে? যদি এক্স মাইনাস এক্স, দেখো আমরা ওয়াইয়ের জায়গায় এক্স বসেছি, তাহলে এক্স মাইনাস এক্সের মান কত হয়? 0, যা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যদি 0ই 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স এক্স বিলংস টু আর। কথার অর্থ আমরা এই এক্স এক্স রাশিটা আর সম্বন্ধের অন্তর্গত, তাই আর সম্বন্ধটি হলো সসম। এরপর আমরা প্রতিসম প্রমাণ করার জন্য ধরে নিচ্ছি এক্স ওয়াই বিলংস টু আর। কথার অর্থ এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য, মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাস অফ ওয়াই মাইনাস এক্স সেটাও 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ ওয়াই মাইনাস এক্সও 5 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য থেকে প্রমাণ করতে পারছি ওয়াই মাইনাস এক্স 5 দ্বারা বিভাজ্য। কথার অর্থ এক্স ওয়াই যদি বিলংস টু আর হয় তাহলে ওয়াই এক্সও বিলংস টু আর হবে। অর্থাৎ আর সম্বন্ধটি একটি প্রতিসম সম্বন্ধ। সংক্রমণ প্রমাণ করার জন্য কি করছি? ধরে নিচ্ছি এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর। এক্স ওয়াই বিলংস টু আর কথার অর্থ এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য, তাই আমরা ধরে নিচ্ছি এক্স মাইনাস ওয়াই 5 ইন্টু K1। আবার ওয়াই জেড বিলংস টু আর কথার অর্থ ওয়াই মাইনাস জেড 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা ওয়াই মাইনাস জেড এটাকেও ধরছি 5 ইন্টু K2। এখানে K1 K2 অবশ্যই ধ্রুবক, তোমরা বুঝতেই পারছো। এই দুটো সম্বন্ধ যোগ করে দিচ্ছি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস অফ ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে দেখো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ গেছে, এক্স মাইনাস জেড পড়ে আছে। তাহলে 5 কমন নিলে K1 প্লাস K2। K1 প্লাস K2-র মান যাই হোক না কেন ডান পাশের রাশিটা 5-এর গুণিতক। কথার অর্থ এক্স মাইনাস জেড 5 দ্বারা বিভাজ্য। তা থেকে কি পেলাম? যদি এক্স ওয়াই বিলংস টু আর এবং ওয়াই জেড বিলংস টু আর হয়, সেখান থেকে প্রমাণ করলাম এক্স জেড বিলংস টু আর। অর্থাৎ সম্বন্ধটি সংক্রমণ। সম্বন্ধটি একাধারে সসম হয়েছে, প্রতিসম হয়েছে, সংক্রমণ হয়েছে। অর্থাৎ সম্বন্ধটি একটি সমতুল্যতা সম্বন্ধ। এই সমতুল্যতা সংক্রান্ত অঙ্ক এবছর পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 2 দাগের প্রবলেম দেখো, tan π/4 প্লাস হাফ কস ইনভার্স a বাই বি প্লাস tan π/4 মাইনাস হাফ কস ইনভার্স a বাই বি এর মান 2b/a এর সাথে সমান। আমরা রাশিটা পুরোটা তুলে নিয়েছি। এই হাফ কস ইনভার্স a বাই বি একে আমরা ধরে নিচ্ছি থিটা। এই দুইটা গুণ করেছি, তাহলে কস ইনভার্স a বাই বি হয়েছে 2 থিটার সাথে সমান। তাহলে কস অফ 2 থিটার মান a বাই বি। এরপর দেখো একেবারে সহজ পদ্ধতি, tan অফ a প্লাস বি প্লাস tan অফ a মাইনাস বি এর ফর্মুলা। tan অফ a প্লাস বি tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। একইভাবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এই tan π/4 এর মান 1, সব জায়গায় আমরা বসিয়ে দিয়েছি। এরপর শুধুমাত্র যোগ বিয়োগ করেছি। যোগ বিয়োগ হচ্ছে দেখো লসাগু 1 মাইনাস tan থিটা ইন্টু 1 প্লাস tan থিটা। যোগ বিয়োগ করে পেয়েছি 1 প্লাস tan থিটা স্কোয়ার প্লাস 1 মাইনাস tan থিটা স্কোয়ার।
এইটাও দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো, আর নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর দেখো এটা 1 বাই, তাহলে উল্টা দিলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই মানটাই তোমরা জানো cos 2 থিটার সাথে সমান। তাহলে cos 2 থিটার মান আমাদের দেখো এখানে দেখো বেরিয়েছিল a বাই বি, তাহলে সরাসরি আমরা এখানে লিখে দিই 2 ডিভাইডেড বাই a বাই বি, এই বিটা উঠে যে 2b বাই a। এইভাবে রাশিটি প্রমাণিত হলো। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা, বি এর প্রবলেম, দারুণ গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে দেখাতে হবে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 7i 0, তারপর এ ইনভার্সের মান বের করতে হবে। আমরা এ ম্যাট্রিক্সটা ধরে নিচ্ছি এ স্কোয়ার, মানে এ গুণ এ। আমরা গুণ করার সময় এইভাবে গুণ করেছি, এই সারি আর এই স্তম্ভ, এই 2 2 4, 3 মাইনাস 1 3, একইভাবে 2 3 6, 2 3 6, একইভাবে 2 মাইনাস 1 মাইনাস 2, মাইনাস 1 2 মাইনাস 2, একইভাবে 3 মাইনাস 1 মাইনাস 3, 2 2 4, এমন করে সবে মিলে পেয়েছি দেখো 1 12 মাইনাস 4 1। এরপরে যে রাশিটা ছিল পুরোটা আমরা টুকে নিয়েছি, কি হয়েছে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 7i। স্কোয়ারের মান যা ছিল লিখেছি, 4 এর মান যেটা ছিল পুরো রাশিটার ক্ষেত্রে 2 মাইনাস 1 3 মাইনাস 3 2, সেটা লিখে দিয়েছি 4 প্লাস 7i মানে 1001। এবার দেখো এই চারটা গুণ করেছি, 4 2 8 মাইনাস 4 12 8, এখানে 7 0 0 7। এরপর সাধারণ যোগ বিয়োগ, শুধুমাত্র কনজিকিউটিভ এলিমেন্টগুলোর যোগ, 1 মাইনাস 8 7 যোগ 4 মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 0 যোগ 12 মাইনাস 12 0 যোগ 1 মাইনাস 8 7 যোগ, সবে মিলে দেখো 0 0 0 0 পাওয়া গেছে, অর্থাৎ এটা একটা শূন্য ম্যাট্রিক্স। এইভাবে প্রথম অংশটা প্রমাণিত হলো। দ্বিতীয় অংশের জন্য পুরো রাশিটাকে আমরা এ ইনভার্স দিয়ে গুণ করেছি, আর এ স্কোয়ারকে লিখেছি এ ইন্টু এ। এ ইনভার্স এর মান হয় আই, তাহলে এ ইনভার্স এর মান হলো আই, এ ইনভার্স আই মানে এ ইনভার্স। তাহলে 7 অফ এ ইনভার্সের মান কত পেলাম, 4i মাইনাস এ। তাহলে এ ইনভার্সের মান 1/7 4i মাইনাস এ। 4i, আয়ের মান 1001, 4 দিয়ে গুণ করে 4004, এর মানটা ছিল বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করে শুধুমাত্র 4 মাইনাস 2 0 মাইনাস 3 4 মাইনাস 2 এমন করে পেয়েছি দেখো 1/7 2 1 মাইনাস 3 2। এইভাবে সম্পূর্ণ এ ইনভার্সের মান হিসাব করা গেল। এবছর এই ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান দারুণ গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্স পদ্ধতির সমাধানের জন্য অঙ্কটাকে প্রথমে টুকে নিয়েছি, আর সমীকরণটাকে জানি এ এক্স ইকুয়াল টু বি আকারে লেখা যায়। এটা কি, এই সহগগুলো দিয়ে তৈরি একটা ম্যাট্রিক্স, মানে 2 1 3 3 মাইনাস 2 মাইনাস 1 3 1 মাইনাস 2 লিখেছি। এক্সটা কি, এই এক্স ওয়াই জেডের একটা স্তম্ভ ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে কোফিসিয়েন্টগুলো নিয়ে যে বি ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে 4 5 মাইনাস 4 3। এরপরে আমরা জানি এক্সের মান কত হয়, এ ইনভার্স বি, আর এ ইনভার্সটাকে আমরা জানি অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ লেখা হয়। আমরা প্রথমে প্রথমে আমরা ডিটারমিনেন্ট অফ এর মান হিসাব করি। ডিটারমিনেন্ট অফ এর মান করে 2 গুণিত এই মাইনাস 2 মাইনাস 2 4, আর মাইনাস 1 প্লাস, তারপর মাইনাস 3 গুণিত এইটা বন্ধ করে মাইনাস 2 মাইনাস 3, এই 3 গুণিত এই পুরো রাশিটা বন্ধ করে মাইনাস 1, এখানে 6, সবে মিলে দেখো পেয়েছি 40। অর্থাৎ এটা একটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ একক সমাধান থাকবে। একক সমাধান থাকবে মানে একটা নির্দিষ্ট সমাধান হবে, এখান থেকে সিদ্ধান্ত আমরা হলো। যদি কিন্তু এখানে শূন্য হয়ে যেত তাহলে কিন্তু এখানে সমাধানের ওই একক সমাধানের আমরা গ্যারান্টি দিতে পারতাম না। এরপর অ্যাডজয়েন্ট এ বের করা। অ্যাডজয়েন্ট এটি খুব ভালো করে বুঝতে হবে। এই এলিমেন্টের অ্যাডজয়েন্ট বের করার জন্য এইখানে আর এইখানে চেপে রাখার পর যে ছোট্ট অংশটা পাওয়া গেল ম্যাট্রিক্সে, সেটা লিখে দিলাম ডিটারমিনেন্ট আকারে। এরপরে দেখো এই 3টা ঘেরার জন্য এই 1 1 মাইনাস 3 মাইনাস 2 পাওয়া গেছে। এই 3টার জন্যে এই 1 মাইনাস 2 3 মাইনাস 1 পাওয়া গেল। আবার একইভাবে এই মাইনাস
এই 1টা যদি আমার ঘেরতে হয় তাহলে এইটা ঘেরার পরে যে 3 3 -1 -2 এইভাবে সম্পূর্ণ রাশিটা লিখেছি। এইটা হয়েছে শুধুমাত্র মাইনর। এরপরে কোফ্যাক্টর করার জন্যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এরপর কি জাস্ট কোনাকোনি গুণ। যদি থাকতো এ বি সি ডি তাহলে লিখতাম এই কোনাকোনি গুণ এডি মাইনাস অফ সি ইন্টু বি বা বিসি। এইভাবে সম্পূর্ণ রাশিগুলো করা হলো। সেটাও নয়, তার ট্রান্সপোজ হলো এর অ্যাডজয়েন্টের মান। ট্রান্সপোজ মানে রোগুলো কলামে, কলামগুলো রোতে গেছে। এইটা টোটালটা পাওয়া গেছে, এর ট্রান্সপোজ লিখে দিয়েছি। তাহলে আমরা এক্স এর মান কত পাবো? এইখান থেকে আমরা সূত্র ব্যবহার করব। ডিটারমিনেন্টের মান কত? 40। তাহলে 1/40 এই ম্যাট্রিক্স যেটা অ্যাডজয়েন্টে পেলাম তাকে এই বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম। সবে মিলে দেখো পেয়েছি 40 80 -40, 40 দিয়ে ভাগ করে 1 2 -1। তাহলে আমরা ওই এক্স ক্যাপিটাল এক্সটাকেই লিখে দিচ্ছি এক্স ওয়াই জেড। তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান -1। ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক এবছরের জন্য। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। এই ধরনের ডিটারমিনেন্টের প্রবলেমও এবছরে ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কি করেছি, এ বি সি কমন নিয়েছি। কি কোথা থেকে? এই কলাম থেকে, প্রথম কলাম থেকে এ কমন নিলে দেখো 1/a + 1, 1/a 1/a পড়ে আছে। এটা থেকে বি কমন নিচ্ছে 1/b, 1/b + 1, আর এখানে 1/b। এখান থেকে সি কমন নিলে 1/c, 1/c 1 + 1/c। এরপরে কি করছি, C1 ডট সমান C1 + C2 + C3, মানে নূতন C1 এই কলামটা কত হবে সবগুলোকে যোগ করেছি। যোগ করতে গিয়ে দেখো প্রত্যেকটা রাশি একই হয়েছে, এটাকে কমন নিয়েছি। তাহলে 1 1 1। এরপর আমরা এই অপারেশন লাগিয়েছি, R2 ডট সমান R2 - R1 আর R3 ডট সমান R3 - R1। তাতে কি হয়েছে, এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে 1। এই একের সাপেক্ষে যদি এক্সপানশন করে দিই 1 শুধু পড়ে থাকবে, অর্থাৎ এই অপারেশনটা লাগানো হয়েছে, এটা এক্সট্রা করে লিখে দেওয়া হলো। তাহলে আমরা পেলাম ABC × 1 + 1/a + 1/b × 1/c, আর এটা তো এক্সপানশন করলে 1 পাওয়া যাবে। এটি হলো আমাদের নির্ণয় মান। দেখো বিস্তৃত না করে প্রমাণ করতে হবে এটার মান 0। আমরা প্রথমে ডিটারমিনেন্টটা তুলে নিয়েছি, এরপরে এই ABC দিয়ে ভাগ করেছি, মানে ABC দিয়ে গুণ করেছি। তাহলে আমরা এই থার্ড কলামটাকে ABC দিয়ে গুণ করেছি। ABC যা ছিল তাই, ABC যা ছিল তাই, ABC যা ছিল তাই। এরপরে দেখো ABC দিয়ে গুণ করার ফলে ABC × 1/a তাহলে BC পাওয়া গেছে, ABC × 1/b AC পাওয়া গেছে, ABC × 1/b AC পাওয়া গেছে, ABC × 1/c AB পাওয়া গেছে। একইভাবে ABC × 1/c AB পাওয়া গেছে, ABC × 1/a BC পাওয়া গেছে। এরপর কি করছি, এই দুটো কলাম যোগ করে নিয়েছি। যোগ করে নিয়ে কি পেয়েছি দেখো, তাহলে আমরা পেয়েছি C1 ডট সমান C3 ডট সমান C3 + C2। এই দুটো যোগ করতে দেখো এই কলামগুলো সব একই। তাহলে এই কলাম থেকে আমরা যদি AB + BC + AC কমন নেই, সব এই কলামের এলিমেন্টগুলো 1 1 1। আর আমরা জানি কি, কোনো ডিটারমিনেন্টের দুটো কলাম বা দুটো সারি যদি সমান হয়ে যায় সেই ডিটারমিনেন্টের মান হয় 0। এইভাবে সম্পূর্ণ রাশিটি প্রমাণিত হলো। সি এর দাগের প্রবলেম দেখো, cos y = x cos a + y হলে এই রাশিটা প্রমাণ করতে হবে। দেখো এক্ষেত্রে যখন প্রমাণ হয়েছে সব y দিয়ে রাশি আছে, আমরা ওই জন্যে x এর মান হিসাব করেছি। x এর মান কত হবে, cos y/cos a + y। সাধারণ y এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি u/v আকারে। এই যে v² মানে cos² a + y, cos of a + y dy of cos y, আর এটা u পড়ে আছে মাইনাস অফ cos u dy of cos of a + y। এই cos y এর ডেরিভেটিভ মাইনাস সাইন y, এখানে মাইনাস সাইন y করে প্লাস। এরপর দেখো আসল খেলাটা এখানে তৈরি, সাইন a cos b মাইনাস অফ cos a সাইন b, মানে সাইন অফ a + a - b এর মান, সাইন অফ a - b সবে মিলে সাইন a পাওয়া গেছে। তাহলে পাওয়া গেল কত, সাইন a/cos² a + y।
তাহলে আমাদের হিসাব করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে তাকে জাস্ট উল্টে দিয়েছি, পেয়েছি কস স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন অফ এ। এরপর দেখো আমরা লব হরকে এখানে প্রমাণে দেখো 2 সাইন এ ছিল, তাহলে লব হরকে 2 দিয়ে গুণ করেছি, আর 2 কস স্কোয়ারের মান আমরা জানি 1 প্লাস কস 2a, তাহলে কস 2 অফ এ প্লাস ওয়াই, তাহলে 1 প্লাস কস 2 এ প্লাস ওয়াই বাই 2 অফ সাইন এ। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। পরেরটিও ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়াই সমান এফ এক্স, এক্স সমান 1/z হলে এই রাশি প্রমাণ করতে হবে। কি আমরা দেখো এই এক্স সমান 1/z সেকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিজেড হচ্ছে মাইনাস অফ 1/z স্কোয়ার, ওটা তোমরা জানো সবাই নিশ্চয়ই। জাস্ট উল্টে দিয়েছি, কি ডিজেড বাই ডিএক্স কত হয় মাইনাস অফ জেড স্কোয়ার। আর আমরা এখানে চেন রুল ব্যবহার করেছি, দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। মনে মনে দেখো না এই যে ডিজেডটা কেটে দিয়ে ডিওয়াই বাই ডিএক্স এর মতো আছে। এরপরে দেখো এই ডিজেড বাই ডিএক্স এর মান মাইনাস অফ জেড স্কোয়ার, তাহলে মাইনাস অফ জেড স্কোয়ার ডিওয়াই বাই ডিজেড। আর ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আসলে কি ডিওয়াই বাই ডিএক্স এর আরও একবার ডেরিভেটিভ, মানে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। এখানে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্সটা টোটালটা যেটা ছিল সেটা লিখে দিয়েছি, কিন্তু এখানে রাশিগুলো দেখো সব জেড এর আকারে, সেই জন্য ডি ডিজেড অফ পুরোটা ইন্টু ডিজেড বাই ডিএক্স। এখানেও আবার চেন রুল। এবার দেখো তাহলে এটাকে ডিজেড দিয়ে যদি ভাগ করি, ডিজেড দিয়ে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে মাইনাস অফ ডি ডিজেড অফ জেড স্কোয়ার ডিওয়াই বাই ডিজেড, আর এই মানটা দেখো মাইনাস জেড স্কোয়ার ছিল। এই ডিজেড বাই ডি ডিজেড মানে ডেরিভেটিভ করলে দেখো জেডের সাপেক্ষে 2z ইন্টু এটা পড়ে আছে জেড স্কোয়ার, এর ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার, আর এখানে মাইনাস অফ জেড স্কোয়ার পড়ে আছে। ডিওয়াই বাই ডিএক্সটা আসলে কি আসলে ডি টু এফ বাই ডি এক্স স্কোয়ার। কেন এইটাই ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ারের সমান, কেন ওয়াই সমান এফ এক্স দেওয়াই আছে। জাস্ট গুণ করেছি, পেয়েছি কত 2z কিউ ডিওয়াই বাই ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার 4 ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার। দারুণই গুরুত্বপূর্ণ প্রবলেম। 2 দাগের প্রবলেম দেখো, মান নির্ণয় করো, একটা ইন্টিগ্রেশনের প্রবলেম দেওয়া আছে। আমরা দেখছি যে এই 4th রুট অফ এক্স কিউ তাকে আমরা জেড ধরে নিচ্ছি, সেখান থেকে পাবো কত এক্স কিউ সমান জেড টু দি পাওয়ার 4। শুধুমাত্র ডেরিভেটিভ করেছি, এক্স কিউ এর ডেরিভেটিভ 3x স্কোয়ার ডিএক্স সমান 4 জেড কিউ ডিজেড এর সাথে সমান। এই এক্স স্কোয়ারটাকে ভেঙে লিখছি এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স, তার কারণ এইখানে দেখো রুট এক্স এর মান হিসাব করতে দেওয়া আছে। তাহলে রুট এক্স ডিএক্স এর মান কত 4z কিউ ডিজেড ডিভাইডেড বাই 3x ইন্টু রুট এক্স, মানে এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে এখান থেকে দেখো এক্স টু দি পাওয়ার 3/2 এর মান কত পাবো জেড স্কোয়ারের সাথে সমান, তার কারণ এটার জাস্ট অর্ধেক ঘাতে। তাহলে এখানে 4/3 জেড কিউ বাই জেড স্কোয়ার সবে মিলে পাচ্ছি দেখো 4/3 জেড ডিজেড এর সাথে সমান। তাহলে এই দেখো একদম সরাসরি রুট এক্স ডিএক্স এর মান জেড ডিজেড লিখে দিয়েছি 4/3 ইন্টু 1 প্লাস এই মানটা কত জেড এর সাথে সমান। এরপর কি করছি, এইখানে দেখো 1 যোগ করে 1 বিয়োগ করছি, তাহলে দেখো 1 প্লাস জেড বাই 1 প্লাস জেড, শুধুমাত্র ডিজেড পড়ে আছে, মাইনাস ডিজেড বাই 1 প্লাস জেড। এই ডিজেড এর ইন্টিগ্রেশন হয় শুধুমাত্র জেড, এটা দেখো লগ অফ 1 প্লাস জেড, শুধুমাত্র এরপরে মান বসিয়ে দিচ্ছি 4/3 জেড এর মান দেখো এখান থেকে লিখেছি 4th রুট অফ এক্স কিউ মাইনাস লগ অফ 1 প্লাস জেড 1 প্লাস 4th রুট অফ এক্স কিউ প্লাস সি। অবশ্যই সি সমাকলন ধ্রুবক, এই কথাটি যেন লিখে দিতে ভুল না হয়। প্রবলেম দেখো আরও ইন্টারেস্টিং, dx বাই 3 cos x প্লাস 4 sin x। এই ধরনের রাশি থাকলে তোমরা সবগুলোকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা কি করেছি, cos 2x এর মতো করে ভেঙেছি, cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2 প্লাস 4 ইন্টু 2 সাইন x বাই 2 cos x বাই 2। তাহলে দেখো সবে মিলে পাওয়া গেছে 3 cos স্কোয়ার x বাই 2, 4 2 8 সাইন x বাই 2 cos x বাই 2 মাইনাস 3 সাইন স্কোয়ার x বাই 2। এরপরে আমার লব হরকে sec স্কোয়ার x বাই 2 দিয়ে গুণ করেছি, তাহলে কি sec স্কোয়ার x বাই 2 গুণ করা হলো, sec আর cos মিলে শুধু রাশিটা পড়ে আছে, এটাকে গুণ করে দেখো sec স্কোয়ার দিয়ে গুণ করলে একটা cos স্কোয়ার কেটে যাবে, তাহলে সাইন বাই cos করে tan পেয়েছি, এটাকে গুণ করলে 3 tan স্কোয়ার x বাই 2। এরপর দেখো খুব সোজা, কি
এই tan x/2 সমান z ধরে নিয়েছি, তার কারণ tan এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার, তাহলে এর ডেরিভেটিভ লিখছি sec স্কয়ার x/2, x/2 এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 ইন্টু dx। তাহলে পেলাম কত, sec স্কয়ার x/2 dx সমান এই দুইটা গুণ হয়ে 2 dz এর সাথে সমান। সবে মিলে হলো দেখো 2 dz ডিভাইডেড বাই 3 8z মাইনাস 3z স্কয়ার, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পেয়েছি -2 কমন নিলে এই 3z স্কয়ার মাইনাস 8z মাইনাস অফ 3 আমরা ফ্যাক্টরাইজ করে দিয়েছি, 3z করে সবে মিলে পেয়েছি দেখো z মাইনাস 3 ইন্টু 3z প্লাস 1। এটাকে a বাই b এ ভেঙে নিয়েছি। দেখো এখানে করতে গিয়ে যে 3z মাইনাস 9 এখানে মাইনাস 3z মাইনাস 1 সবে মিলে দেখো উপরটায় -10 হয়েছে, তাহলে এই -10 দিয়ে যদি আবার ভাগ করে দিই তাহলে উপরটা নিশ্চয়ই 1 হবে। তাহলে এইখানে দেখো আবার এইখান থেকে আমরা 3 কমন নিয়েছি, তাহলে 3/3 এই 2/10 করে 1/5 হলো। এই 3টা থেকে কমন নিয়ে পেয়েছি দেখো z প্লাস 1/3 ইন্টু dz, আর এখানটা যা ছিল তাই। এইটা দেখো তাহলে লগ আকারে লেখা যাবে, 1/dz/z এর ইন্টিগ্রেশন হয় লগ, তাহলে লগ অফ z প্লাস 1/3 মাইনাস লগ অফ z মাইনাস 3 প্লাস সি অবশ্যই সমাকলন দেবো। এবার z এর মান tan x/2 বসিয়ে দিয়েছি। এইভাবে পুরো রাশিটির ইন্টিগ্রেশন করা সম্ভব হলো। পরে দেখো সমাধান করো, ভীষণই ইন্টারেস্টিং জিনিস। আমরা কি করেছি, একদম যেখানে dy আছে y এর রাশি এনেছি, এখানে তাহলে আমরা y স্কোয়ার প্লাস 1টা নিচে নামিয়ে দিয়েছি, আর এখানে e⁻x প্লাস 1টা x এর কাছে নিচে নামিয়ে দিয়েছি। 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তার কারণ তারপরে সমাকলন করেছি। সমাকলন করে আমরা সমাকলন ধ্রুবকটাকে লগ c ধরে নিয়েছি। এখানে দেখো y স্কোয়ার প্লাস 1 যদি z ধরতাম এর ডেরিভেটিভটা হতো তাহলে হাফ লগ অফ y স্কোয়ার প্লাস 1। এইটাও দেখছো, এটা যদি ধরতাম তাহলে এর ডেরিভেটিভটা হতো তাহলে লগ অফ e⁻x প্লাস 1 প্লাস লগ c, এটা লগ a প্লাস লগ b লগ অফ c ইন্টু e⁻x প্লাস 1, আর এই দুইটা এপাশে গুণ করে দিয়েছি, তাহলে এই দুইটা হোল স্কোয়ার আকারে হয়ে গেছে। সবে মিলে দেখো পেয়েছি y স্কোয়ার প্লাস 1 সমান c স্কোয়ার ইন্টু e⁻x প্লাস 1 এর হোল স্কোয়ার। এবারে x এর মান 0, y এর মান 0 বসিয়ে দিয়ে দেখো এখানটা পেয়েছি 1 c স্কোয়ার, x এর মান 0 বসিয়ে দিলাম 1 প্লাস 1 2 স্কোয়ার, তাহলে 4c স্কোয়ার সমান 1, তাহলে c স্কোয়ার সমান 1/4। এবারে এই সমীকরণে c স্কোয়ারের মান 1/4 বসিয়ে দিয়েছি, সবে মিলে পেয়েছি দেখো 4 ইন্টু y স্কোয়ার প্লাস 1 সমান e⁻x প্লাস 1 এর হোল স্কোয়ার। একইভাবে পরের অঙ্ক দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইন্টু dx সমান -2xy dy সমান 0, তাহলে আমরা dy/dx বের করেছি, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 2xy জাস্ট ভাগ করে দিয়েছি, পেয়েছি কত দেখো হাফ x/y প্লাস y/x। এরপর আমরা y/x সমান v ধরে নিয়েছি, মানে y সমান vx ধরে নিয়েছি, তাহলে dy/dx সমান v, x এর ডেরিভেটিভ 1, x পড়ে আছে, v এর ডেরিভেটিভ dv/dx। এই dy/dx এর পরিবর্তে তাহলে লিখছি v প্লাস x dv/dx, হাফ ছিল হাফ, এটা দেখো 1/v, তাহলে হাফ 1/2v হাফ ইন্টু v। এই ভিটা যখন ডান পাশে গেছে একটা v কমে আসছে, মানে 1/2v v/2। এবার দেখো আমরা জাস্ট যোগ বিয়োগ করে নিয়েছি, যোগ বিয়োগ করে দেখো 1 মাইনাস ভি স্কোয়ার বাই ভি, এই ভিটা এই দিকে গুণ করে দিচ্ছি, মানে আমরা সবে মিলে দেখো পেয়েছি 2v/1 মাইনাস ভি স্কোয়ার অফ ডিভি সমান dx/x। আমরা কি করেছি এরপরে জাস্ট রাশিটাকে মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে -2v/1 মাইনাস ভি স্কোয়ার মাইনাস dx/x, আর লগ সি তো ইন্টিগ্রেশন করলে হবেই। এক্ষেত্রে দেখো এইটার ডেরিভেটিভ ওইটা, মানে 1 মাইনাস ভি স্কোয়ারের ডেরিভেটিভ হয় -2v, তাহলে হবে কত এর ইন্টিগ্রেশন লগ অফ 1 মাইনাস ভি স্কোয়ার সমান মাইনাস অফ লগ অফ এক্স প্লাস লগ সি। এটা দেখো লগ অফ এ মাইনাস বি এর মতো করে লিখেছি, লগ অফ c/x। এই ভি এর মান বসিয়ে দিয়েছি, দেখো ভি এর মান y/x বসিয়ে দিয়েছি, তাহলে 1 মাইনাস y স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান মড অফ এক্স c/x। এরপর দেখো শর্ত দেওয়া ছিল y সমান 0 x সমান 1, y সমান 0 x সমান 1 বসিয়ে দিয়ে সবাই মিলে দেখো পেয়েছি 1, তাহলে c এর মান পেলাম, সবে মিলে আমরা c এর মান পেলাম 1। তাহলে 1 মাইনাস y স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান 1/x এর সাথে মডুলাসের সাথে সমান, যোগ বিয়োগ করে পেয়েছি দেখো x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের মডুলাস
এই এক্স স্কোয়ারটা গুণ হয়ে পেয়েছি দেখো মডিউলাস এক্সের সাথে সমান। ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম। ভেক্টর সংক্রান্ত প্রবলেম দেখো, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। একদম সহজভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করি। কি, এই ত্রিভুজের এ বি সি তিনটা বিন্দু, শীর্ষবিন্দু, তার স্থানাঙ্ক ভেক্টর এ বি সি ধরে নিয়েছি। তাহলে ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু তাহলে বি প্লাস সি বাই টু, আর ই যেহেতু এসি এর মধ্যবিন্দু এ প্লাস সি বাই টু লিখেছি। আমরা ধরছি এইটা জি বিন্দুতে, মানে প্রথমটা আমরা জি ওয়ান ধরছি, পরেরটা জি টু ধরবো, বিন্দুতে এম ওয়ান ইস টু এন ওয়ান পেতে ছেদ করেছে। তাহলে জি এর হবে কত, জি এর অবস্থান ভেক্টর এম ওয়ান ইন্টু টোটালটা এন ওয়ান ইন্টু এটা ডিভাইডেড বাই এম প্লাস এন। একইভাবে এখান থেকে কত পাবো, জি এর মানটা দেখো এম টু ইন্টু এটা এন টু ইন্টু এটা বাই এম টু প্লাস এন টু। এরপরে এ বি সি রাশিগুলোর তুলনা করে নিয়েছি, শুধু তুলনা করে এই অংশ পাওয়া গেছে। তাহলে এর তুলনা করলেই দেখো পাওয়া যাবে, এইখান থেকে দেখো সি এর তুলনা করে এন ওয়ান বাই এম প্লাস এন, এইখানে সি এর তুলনা করলে দেখো পাবো এম টু ডিভাইডেড বাই টু ইন্টু এম টু প্লাস এন টু। এইভাবে সব রাশিটা তুলনা করা হয়েছে। এখান থেকে এই দুটো তুলনা করে রাশি পাওয়া গেছে। সেখান থেকে দেখো ছোট্ট করে 1 ভাজিত 2 করে পেয়েছি 2 এন ওয়ান বাই এম ওয়ান সমান এম টু বাই এন টুর সাথে সমান। তাহলে সবে মিলে পাচ্ছি কত, এম ওয়ান বাই এন ওয়ান সমান 4 অফ এন টু বাই এম টু। এক থেকে পাই দেখো এই অংশে এটাকে জাস্ট উল্টে নিয়েছি, এম ওয়ান প্লাস এন ওয়ান বাই এন ওয়ান টু এম টু প্লাস এন টু বাই এম টু। এইখানে দেখো এবারে ভাগ করে নিয়েছি, ভাগ করে যে এম ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান, এই ক্ষেত্রে দেখো 2 কমন নিয়ে এম টু বাই এম টু 1 আর এন টু বাই এম টু লিখে দিয়েছি। সবে মিলে দেখো এইখানে এরপরে রাশিটার মান আমরা বসিয়ে দিয়েছি। এই এম ওয়ান বাই এন ওয়ানের মান 4 এন টু বাই এম ওয়ানের মানের সাথে সমান। সবে মিলে দেখো পেয়েছি আমরা 2 এন টু বাই এম টু এর মান 1, অর্থাৎ এম টু অনুপাত এন টুর মান 2:1। একইভাবে এখান থেকে পাবো এম ওয়ান ইস টু এন ওয়ান এর মান 2:1। তাহলে জি বিন্দুতে বা জি ওয়ান বা জি টু যদি একই বিন্দু হয়, একই বিন্দু অবশ্যই, তার কারণ প্রত্যেকটা বিন্দুতে 2:1 অনুপাতে ছেদ করেছে। আর 2:1 অনুপাতে ছেদ করেছে কোথায়, মধ্যমা তিনটি। ওই বিন্দুতে, কোন বিন্দুতে, জি বিন্দুতে। তাহলে মধ্যমা তিনটি, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম মধ্যমা তিনটি সমবিন্দু। পরের প্রবলেম দেখো ভীষণই সোজা। এ বি দুটি একক ভেক্টর, তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে প্রমাণ করতে হবে এটা। যেহেতু একক ভেক্টর তাদের মডুলাসের মান 1, মানে মডুলাস অফ এর মানও 1, মডুলাস অফ বি এর মানও 1। মডুলাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার 2ab। এক্ষেত্রে দেখো 2 অফ ডট প্রোডাক্ট এ বি মানে মড এ মড বি ইন্টু কস থিটা, এটাও 1 এটাও 1, 2 এটাও 1 এটাও 1। তবে মিলে পেয়েছি দেখো 2 কমন নিয়ে 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটার ফর্মুলা হয় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সবে মিলে দেখো পেয়েছি এই মডুলাসের মান কত, 4 সাইন স্কোয়ার থিটা বাই 2। বর্গমূল করে দিয়েছি 2 সাইন থিটা বাই 2 এর মান এর মড এ মাইনাস বি ভেক্টরের মডুলাসের সাথে সমান, অর্থাৎ সাইন থিটা বাই 2 সমান হাফ মডুলাস অফ এ মাইনাস বি এর সাথে সমান। এর দাগের প্রবলেম দেখো, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 লগ অফ 1 প্লাস ট্যান থিটা ডি থিটার মান। এবারে দেখো আমরা এখানে এই ফর্মুলা লিখেছি, ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে এই থিটার জায়গা কত, পাই বাই 4 মাইনাস থিটা লিখেছি। এই ট্যান অফ এ মাইনাস বি এর ফর্মুলা ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এই ট্যান অফ পাই বাই 4 এর মান 1 বসিয়ে দিয়েছি। সবে মিলে দেখো যোগ করে পেয়েছি যে 1 প্লাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটায় কেটে যে ট্যান অফ 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটা। তাহলে এটাকে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করেছি, ট্যান অফ 2 থিটা। আর এইটা এই মানটাই দেখো, আবার যেহেতু এটা লগ অফ এ বাই বি এর ফর্মুলা লাগিয়েছি লগ এ মাইনাস লগ বি করে, এই মানটাই আই। তাহলে আই 2i সমান এই লগ 2টা বেরিয়ে আসছে, কেন ধ্রুবক রাশি, আর এর ইন্টিগ্রেশন শুধুমাত্র পাই বাই 4। তাহলে ইন্টিগ্রেশন আই এর মান কত পাওয়া গেল, এই পাই বাই 4 ভাজিত 2 মানে পাই বাই 8 লগ 2 সাথে সমান। হয়তোবা এটা এবছর পরীক্ষায় পড়বে। 2 এর দাগের সমস্যা দেখো, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করো। দেখো আমরা যা অঙ্কটা ছিল তুলে নিয়েছি,
আমরা জানি এর মান কত হয়, লিমিট h টেন্ডস টু 0 h আর 1 to n f অফ a প্লাস আর h এর সাথে সমান। ফাংশনটা এটা, এর মান দেখো আছে 0 দেখতেই পাওয়া যাচ্ছে, বি এর মান আছে 2, তাহলে nh এর মান হয় b মাইনাস এ, মানে 2 মাইনাস 0 করে 2 পেয়েছি। এর মান যেহেতু 0, তাহলে এটা হলো লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r 1 to n f অফ আর h এর সাথে সমান। ফাংশনটা কত আছে, x স্কোয়ার মাইনাস 5, তাহলে x এর জায়গায় তাহলে আর h এর হোল স্কোয়ার মাইনাস 5। এরপরে দেখো h স্কোয়ার আর h কিউ লিখে দিলাম, সামেশন অফ আর স্কোয়ার, মানে আর স্কোয়ার কথার অর্থ হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে হয় n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1/6, আর এখানে 5 পড়ে আছে, 1 থেকে n পর্যন্ত যোগফল হয় nh পড়ে রইল। এরপরে দেখো এইচটা গুণ করে এখানে nh প্লাস h 2nh প্লাস h, আর nh এর মান এখানে তো সরাসরি আমরা 2 এর পরে ব্যবহার করে দিলাম, তাহলে 2 ইন্টু 5 10, এখানে 2 প্লাস h 2 ইন্টু 2 প্লাস h/6, এখানে h এর মান যদি 0 বসিয়ে দেয় তাহলে 2 প্লাস 0 4 প্লাস 0/6, সবে মিলে দেখো 16/6 মাইনাস 10, কাটাকুটি করে 8 আর 3 হয়েছে, 8 মাইনাস 30/3 মানে মাইনাস 22/3 এর সাথে সমান। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। প্রবাবিলিটি সংক্রান্ত সমস্যা দেখো, 3টি ব্যাগে যথাক্রমে 6টি লাল ও 4টি কালো, 4টি লাল 6টি কালো, 5টি লাল 5টি কালো বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি ব্যাগ নির্বাচন করে একটি বল তোলা হলো, তোলা বলটি লাল হলে প্রথম ব্যাগ থেকে নির্বাচনের সম্ভাবনা। আমরা E1 ধরে নিচ্ছি প্রথম ব্যাগ নির্বাচন করা, E2 দ্বিতীয় ব্যাগ, E3 তৃতীয় ব্যাগ, আর এ হলো লাল ব্যাগ, লাল বল রঙের বল হওয়ার ঘটনাটা। তাহলে যেহেতু 3টি পাত্র আছে, প্রত্যেকটি পাত্র উদ্দেশ্যহীনভাবে নির্বাচনের সম্ভাবনা 1/3 করে। এরপরে দেখো যদি E1 ইতিপূর্বে ঘটেছে, এই শর্তে প্রথম পাত্র নির্বাচনের ক্ষেত্রে যাতে 6টি লাল এবং 4টি কালো বল আছে, সেটা কত হবে, এটা হবে প্রবাবিলিটি অফ a/e, মানে এ ঘটবে, কন্ডিশন কি E1 আগে ঘটে গেছে। তাহলে দেখো এখানে 6টা লাল আর 4টা কালো বল আছে, মোট 10টা থেকে লাল বল নির্বাচনের ঘটনা 6/10। একইভাবে পরেরটাও আমরা লিখে নিয়েছি, দেখো সেখানে 4টা লাল ছিল, 6টা কালো মানে 4/10। একইভাবে 5টা লাল 5টা কালো মানে 10টা থেকে 5। এবারে বেজের থিওরেম ব্যবহার করে পেয়েছি দেখো প্রবাবিলিটি অফ E1/a, অর্থাৎ লাল বল উঠেছে, শর্ত কি, এখানে প্রথম ব্যাগ নির্বাচনের ঘটনা শর্ত কি, লাল বল উঠেছে, সেটা কি হয়, প্রবাবিলিটি অফ E1, প্রবাবিলিটি অফ a/E1 বাই টোটাল প্রবাবিলিটি। জাস্ট দেখো আমরা গুণ করেছি, E1 এর মান 1/3, এটার মান দেখো 6/10 ছিল, প্রত্যেকটা এটা 1/3, এটা 1/3, এটা 1/3 আমরা বসিয়ে দিয়েছি, আর প্রত্যেকটাই 6/4, 6/10, 4/10, 5/10 বসিয়ে দিয়েছি। 1/3 কমন নিয়ে কেটে দিয়েছি, একবারে দেখো 6/10 ডিভাইডেড বাই এই 6 4 10/15, মানে 10/15 করে দিয়েছি, সবে মিলে দেখো পেয়েছি 6/15, কাটাকুটি করে 2/5। এবছর কিন্তু এই থিওরেম দারুণ গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। প্রবাবিলিটির দ্বিতীয় অঙ্কটি দেখো, একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক x এর সম্ভাবনা বিভাজন এরকম দেওয়া আছে, কে এর মান হিসাব করতে বলেছে, অতঃপর গড় মান ও ভেদ মান নির্ণয় করতে হবে। কে এর মান হিসাব করার জন্য কি হবে, যেহেতু একটা সম্ভাবনাশ্রয়ী চলক, প্রবাবিলিটি অফ সামেশন, প্রবাবিলিটি অফ x এর মানগুলো হয় কত, 1, তাহলে এই সবগুলো যোগ করে 1 করেছি, তাহলে যোগ করে দেখো 2k k 4k এর মান হয়েছে এখানে 0.4, কে এর মান হলো 0.4/4 মানে 0.1। গড় মান মানে এক্সপেকটেশন অফ x, কথার অর্থ সামেশন xi pi, তাহলে জাস্ট এগুলো সব গুণ করে দিয়েছি, জাস্ট গুণ করে দেখো পেয়েছি সবে মিলে 4k প্লাস 0.4, আর কে এর মান তো আমরা পেয়েছি 0.1, যোগ করে বসিয়ে দেওয়া হয়েছে দেখো 0.8। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে কি, সামেশন অফ xi স্কোয়ার ইন্টু pi, মানে এই দেখো -2 স্কোয়ার 4 গুণিত 0.1, 1 গুণিত কে, 0 গুণিত এত, 1 স্কোয়ার মানে 1 গুণিত 2k, এটা 4 গুণিত এটা, 9 গুণিত কে এর সাথে সমান। সবে মিলে দেখো আমরা পেয়েছি 12k
প্লাস এই টোটাল মানটা, আবার কে এর মান 0.1 বসিয়ে দিয়েছি, পেয়েছি দেখো 2.8। তাহলে দেখো var x এর মান আমরা কত পাবো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের মান দেখো 2.8 পেয়েছিলাম, এক্সপেকটেশন অফ এক্স 0.8, তাহলে 0.8 এর হোল স্কোয়ার, 0.8 এর হোল স্কোয়ার মানে 0.64, এটা থেকে জাস্ট বিয়োগ করে পেয়েছি দেখো 2.16, অর্থাৎ আমাদের গড় মান পেলাম 0.8 আর ভেদ মান পেলাম 2.16। তোমরা এলপিপির প্রবলেম গঠন আর তার সমাধান গ্রাফিক্যাল সমাধান নিশ্চয়ই নিজেরা করতে পারবে। আমরা পরবর্তী অঙ্কতে যাই। বিয়ের দাগের অঙ্ক দেখো, একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়, 2.611 সেকেন্ড পর তার ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পাবে নির্ণয় করো। মনে করছি এই বৃত্তাকার কালির ফোঁটার টি সেকেন্ড পর ব্যাসার্ধ আর ক্ষেত্রফল এ। আমরা জানি এ সমান পাই আর স্কোয়ার, জাস্ট ডেরিভেটিভ করেছি, ডিএ বাই ডিটি সমান 2πr ইন্টু ডিআর বাই ডিটি। ডিএ বাই ডিটির মান দেখো 2 বলে দেওয়া আছে, তাহলে ডিআর বাই ডিটির মান কত, 2/2πr, মানে 2টা কেটেছে 1/πr। এরপর দেখো আসল কাজ, এখন কালির ফোঁটা দ্বারা 2.611 সেকেন্ডের বৃদ্ধি পাবে কত, 2 গুণিত 28/11, এই যে 22 6 28/11। কেন 2? কেন প্রতি সেকেন্ডে দেখো 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওই সেকেন্ড পর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, তাহলে পাই আর স্কোয়ারই সমান দেখো 2 গুণিত 28/11 সাথে সমান আর স্কোয়ারের মান পেয়েছি এত, আর এর মান দেখো আমরা হিসাব করেছি কত, এই 14/11 সাথে সমান। এবারে এই 2.611 সেকেন্ডের পরে কালির ব্যাসার্ধ দেখো হয়েছে 14/11, তাহলে এই ডিআর বাই ডিটি এই মানটা আসলে কি, টি এর মান যখন 2.611 সেকেন্ড, কথার অর্থ যখন আর এর মান 14/11, জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি 1/π মানে 1/22/7, আর নিচে আর ছিল, আর মানে 14/11 সাথে সমান 11 2 22 7 2 14 করে 1/4 মানে 0.25। কথার অর্থ 2.611 সেকেন্ড পর ব্যাসার্ধ 0.2 সেমি পার সেকেন্ড হারে বৃদ্ধি পাবে। এরপরে দেখো আমরা 2 দাগের প্রবলেম দেখব। সমাকলনের সাহায্যে y² = 4x এবং x² = 4by অধিবৃত্ত দুটির মধ্যবর্তী সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে y² = 4x অধিবৃত্ত, আর এটা হচ্ছে x² = 4by অধিবৃত্ত। আমরা এই ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাইছি, তাহলে দেখো আমরা কি করব, এই দুটো সরল রেখা, এই দুটো যে বক্ররেখা তার সমাধান করব। 2 নম্বর থেকে y এর মান পাচ্ছি x²/4b, 1 নম্বর সমীকরণে যখন বসিয়ে দিচ্ছি পাচ্ছি দেখো x⁴/16b²। এই দুটো থেকে আমরা x কমন নিলে পাচ্ছি দেখো x³ 16×4 = 64 a b², সেখান থেকে x এর মান ঘনমূল করে পাচ্ছি কত, 64-র ঘনমূল 4, a⁴ 3 b⁴2/3। y এর মান কি পাবো, y এর মান দেখো পাবো x² মানে এটার হোল স্কোয়ার, দেখো 4 এর হোল স্কোয়ার 16, a⁴2/3 b⁴4/3/4b। এটাকে দেখো a⁴2/3 ছিল, 4/3 থেকে 1 বাদ দিয়ে পেয়েছি b⁴1/3। এই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত হয়, এই 0 টু এই বিন্দু নির্দিষ্ট বিন্দু y dx, y এর মান এইটা আপার বক্র, y এর মান কত হবে 4ax, আবার এইখানটা হচ্ছে লোয়ার বক্র, সেইখানটা হবে y এর মান কত হবে x²/4b হোল dx। এইটাই দেখো বসানো আছে। এরপর কি করব, শুধুমাত্র এই 4bটা আমাদের যেহেতু ধ্রুবক রাশি বেরিয়ে এসছে, x⁴2/3 তার ইন্টিগ্রেশন x⁴3/2 ডিভাইডেড বাই 3/2, সেটাকে 2/3 আকারে লেখা হয়েছে। আর x² এর ইন্টিগ্রেশন হয় x³/3, 3 4 12। এবারে জাস্ট এই মানটা বসিয়ে দেওয়া হয়েছে। দেখো এইটা আমাদের ধ্রুবক রাশি লিখেছি, x এর মান যেটা ছিল সেই ⁵3/2 কেন এখানে আছে, এখানে x এর মান যা আছে হোল কিউব বাই 12b। এইখানে দেখো 4 এর হোল ⁵3/2 হয় 8, এখানে 3 3 কেটে গেল, a⁴½ আর b পড়ে রইল, সবে মিলে দেখো 8 2 16 2 32/3 ab, আর এখানে কাটাকুটি করে 16/3 ab, তাহলে 16/3 ab
হলো নির্ণেয় ক্ষেত্রফল। অতএব নির্ণেয় ক্ষেত্রফল 16/3 বর্গ একক। এই বর্গ একক লিখতে যেন ভুল না হয়। পরবর্তী অঙ্ক দেখো, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি সররেখা। এই উপবৃত্তকে স্পর্শ করলে দেখাতে হবে এইটা। আমরা উপবৃত্তের সমীকরণ লিখেছি, এক্সের সাহায্যে বর্গমূল আমরা উপবৃত্তের সমীকরণ লিখেছি, এক্সের সাপেক্ষে অবকলন করেছি 2x/a² 2y/b² dy/dx সমান 0। সেখান থেকে dy/dx এর মান কত পেয়েছি, এটা যখন ওপাশে গেছে মাইনাস, মানে 2x/a², উল্টে লিখেছি b²/2y, 2টা কেটে দিয়ে -x/y b²/a²। এই x1 y1 বিন্দুতে তাহলে x1/y1 b²/a², আর x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y - y1, এই টোটালটা m ইন্টু x - x1। এবারে ক্যালকুলেশান দেখতে হবে ভালো করে। y1 দিয়ে গুণ করেছি, তাহলে y1 এই b² দিয়ে ভাগ, y1 স্কোয়ার বাই b², x1/a², x1² এই রাশিটা এখন যখন ডান দিকে নিয়ে গেছি, তাহলে এই y1² হয়েছে। এই রাশিটা যখন বাম পাশে গেছে, দেখো x1/a² প্লাস y1/b², আর এই টোটাল মানটা কত, একের সাথে সমান। তাহলে এইটা হলো স্পর্শকের সমীকরণ। এরপরে এই সমীকরণ আর এই সমীকরণ তুলনা করেছি। এক্সের জায়গায় আছে x1/a², x1/a² ডিভাইডেড বাই কস আলফা, ওয়াইয়ের জায়গায় আছে y1/b² ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু 1/p। সেখান থেকে x1 এর মান পেয়েছি কত, a² cos আলফা বাই p, y1 এর মান পেয়েছি b² সাইন আলফা বাই p। আর এই x1 y1 বিন্দুটা কোথায় আছে, x1 y1 বিন্দুটা এই উপবৃত্তের উপর অবস্থিত। তাহলে x1² y1² সমান 1, এই বিন্দুটা বসিয়ে দিয়েছি। তাহলে সবে মিলে দেখো x1 এর জায়গায় a² cos আলফা বাই a², আর এখানে p এর হোল স্কোয়ারটা p² একবারে লিখে দিয়েছি। সবে মিলে দেখো পেয়েছি a⁴ cos² p বাই a² p², একটা কেটে যে a² cos² আলফা প্লাস b² sin² আলফা ইকুয়াল টু p², এই p²টা গুণ করে এইভাবে প্রমাণিত হলো। পরের অঙ্ক আরও দারুণ ইন্টারেস্টিং অঙ্ক। এর মান নির্ণয় করতে হবে, যা ছিল আমরা লিখে নিয়েছি। তার পরের লাইনে দেখো এই nটাকে লিখছি 2n ইন্টু n, মানে 2n² মাইনাস n²। এরপরে 1/n দিয়ে ভাগ, n দিয়ে গুণ, যা ছিল একই লিখে দেওয়া হয়েছে। এরপরে দেখো আমরা এই nটা যখন এর ভাগ হবে, মানে n² দিয়ে ভাগ, তাহলে n² দিয়ে ভাগ করলে 2 1/n আর 1/n², 2 ইন্টু 2/n, 2/n এর হোল স্কোয়ার, 2 ইন্টু n/n, n/n এর হোল স্কোয়ার। পুরো রাশিটা দেখো এখন কি হয়েছে, এই পরিবর্তনশীল মানটা দেখো এটা আর এটা, এইখানে 1/n 2/n n/n মানে r/n, আর এর মানটা 1 থেকে n পর্যন্ত পরিবর্তিত হলো, আর এখানে r/n এর স্কোয়ার। আর আমরা কি জানি, এটাকে সংক্ষেপে লেখা যায় 0 to 1 dx, আর r/n এর জায়গায় x, তাহলে 2x মাইনাস x²। তাহলে এইটাকে আবার কীরকম করে লেখা সম্ভব হয়েছে, 1 আর এই দেখো -1 এর সাথে মিলে যায়, অর্থাৎ 1 মাইনাস x - 1 এর স্কোয়ার। তাহলে এইটাই আমরা জানি সাইন ইনভার্স x। তাহলে সাইন ইনভার্স এখানে 1 বসিয়ে দেওয়া হলো, 0 1 বসালে 0, 0 বসালে -1, তাহলে সাইন অফ -1 মানে মাইনাস অফ π/2, তাহলে মাইনাস মাইনাস প্লাস π/2 পাওয়া গেল। সি এর প্রবলেম দেখো, একটি চলমান সমতল মূলবিন্দু থেকে 3p একক দূরত্বে অবস্থিত, অক্ষ দুটিকে LMN বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো LMN বিন্দুগামী xy yz zx সমতল তিনটি সমান্তরাল সমতলগুলি ছেদবিন্দুর গতিপথ অত হবে। আমরা সমতলের সমীকরণ ধরে নিয়েছি। এটা দেখো x অক্ষকে ছেদ করেছে a0 0, y অক্ষকে ধরেছে 0 b0, z অক্ষকে 0 0 c। আর LMN বিন্দু দিয়ে সমতলের সমান্তরাল তলগুলি যে বিন্দুতে ছেদ করেছে সেটা আলফা বিটা গামা, তাহলে নিশ্চয়ই আলফা হবে a, বিটা হবে b, আর গামা হবে c। তাহলে প্রশ্নানুসারে মূলবিন্দু থেকে দূরত্ব 1/a², 1/b², 1/c² এর রুট সমান সমানই হচ্ছে 3pর সাথে সমান হলো। এবার এইটাকে আমরা তুলে দিয়েছি, তাহলে 1/a², 1/b², 1/c² এর মান কত হবে, 1/3p²। আবার এই মান দেখো আমরা আলফা বিটা গামা দিয়ে লিখে দিয়েছি, সেইটাই সমান হয়েছে 1/9p²। তাহলে আলফা বিটা গামার সঞ্চার পথ কত হবে,
1/x² প্লাস 1/y² প্লাস 1/z² সমান 1/9p²। এই 9টা গুণ করে দিয়ে লিখছি 9x⁻² প্লাস y⁻² প্লাস z⁻² সমান p⁻²। এইভাবে রাশিটি প্রমাণিত হলো। পরের প্রমাণে একটু অঙ্কটি ভুল আছে, একটু দেখে নিতে হবে। এটা z-6/-9 হবে। কি, এই সরলরেখাটির উপর এত বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হলো, লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক আর লম্ব দূরত্ব। এই বিন্দু ছিল, এটা সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণকে ল্যামডা ধরে নিয়েছি, ল্যামডাটা ধরি, তাহলে কি পাবো, x সমান এই ল্যামডা, আর এটা ডান পাশে গেলে মাইনাস, মানে ল্যামডা -5, y এর মানে 4 ল্যামডা -3, z এর মান -9 ল্যামডা প্লাস 6। এবারে এই সরলরেখার ডিআর কত হবে, এই বিন্দু থেকে ধরো এটা -2, এটা -4, আর এটা -+1, সবে মিলে পেলাম কত, ল্যামডা -7, 4 ল্যামডা -7, -9 ল্যামডা প্লাস 7। এর ডিআর আর এর ডিআর পরস্পর লম্ব, তাহলে এটা গুণিত 1, এটা গুণিত 4, এটা গুণিত -9 = 0। সেখান থেকে দেখো ল্যামডার মান পেয়েছি 98/98 করে 1। তাহলে পাদবিন্দুর মানটা কোথায় পাওয়া যাবে, এই বিন্দু, এখানে ল্যামডার জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, সবে মিলে পাচ্ছি দেখো -4, 1, -3। এরপর এই পাদবিন্দু হলে এই বিন্দু দুটির দূরত্ব x - x1² y - y1², z - z1², সবে মিলে দেখো এটা 6² 3² 2² 36, 9, 4 মানে √49, মানে 7 একক। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।